আমরা বিভিন্ন সময় বুকের ব্যথা অনেক সময় অনুভব করি। কখনো হয়তো ভাবি এটা গ্যাসের ব্যথা হতে পারে, বা বিভিন্ন কারণ আমরা নিজেরাই ভেবে থাকি। পাশাপাশি বুকে রক্ত জমা, জল জমা, আমরা এগুলো তো শুনেই থাকি। তবে বুকে কফ জমা কখনো শুনেছেন? বুকে পুজ জমা, রীতিমতো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। বুকে পুজ জমা কেন, বুকে পুজ জমবে, বা সেটা থেকে কতটা ভয়াবহ রোগ বা ভয়াবহ সমস্যায় আপনাকে পড়তে হতে পারে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে হেল্পলাইনের অনুষ্ঠানে আলোচনা হবে। নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। এবং আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং আমাদের সঙ্গে আজকে রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাস, থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন, প্রাক্তন ভাইস চ্যান্সেলর অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। মূলত আজকের যে আলোচনা, এই এমপাইমা বা বুকে পুজ জমা, এই বিষয়টি আসলে কি? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ধরো একটা আনকমন টার্মস, তো সবাই হয়তো জানেন না। এমপাইমা থোরাসিস, এই হচ্ছে আসল কথা। থোরাসিস মানে চেস্ট। চেস্টের ভেতরে পুঁজ জমা মানে কোথায় জমতে হবে এটা জানতে হবে প্রথমে। চেস্ট একটা তো খাঁচা, সেই খাঁচাটা, তার নিচে পেট রয়েছে, উপরে গলা রয়েছে। এই যে খাঁচা, তার মাঝখানে হার্ট আছে। হার্টের দুপাশে দুটো কম্পার্টমেন্ট মানে স্পেস। তার ভেতরে লাংস আছে, ফুসফুস। তার ডান দিকে একটা ফুসফুস, বাঁ দিকে একটা ফুসফুস। আর ফুসফুসটা স্পঞ্জিত, যখন হাওয়া ঢুকে নিঃশ্বাস নিয়ে তখন ফুলে থাকে, আর বেলুনের মতন ছেড়ে দিলে চুপসে যায়। তাহলে এই চোপসানো ফোলা, এটা করার জন্য একটা স্পেসের মধ্যে থাকতে হবে। তাকে আমরা বলি বুকের ভেতরে যে গর্ত বা স্পেস, প্লুরাল ক্যাভিটি। চেস্টের যে একটা চাদর দিয়ে ঢাকা থাকে গর্তটা, তাকে প্লুরা বলে। এটা লেয়ার, কাপড়ের মতো। তাহলে এই যে প্লুরাল স্পেস, চেস্টের ভেতরে স্পেস, একটা ডান দিকে একটা বাঁ দিকে, এটা বলে প্লুরাল ক্যাভিটি। তো লাংসটা ফুলছে আবার কোলাপস হচ্ছে, ঘষা খাবে শক্ত হলে। সুতরাং সামান্য একটা লুব্রিকেটিং জল থাকে, যেমন লুব্রিকেশন যে মেকানিজম। লাংসটা ফুলে চেস্ট হয়ে লাগছে, আবার চলে আসছে, চিটচিট করছে। এইবার ওই সামান্য একটু জল থাকার কথা, কিন্তু যদি যে কোনো কারণে যদি লিকুইড বেড়ে যায়, তাহলে বুকে জল জমা বলা হয়, প্লুরাল এফিউশন। কোনো কারণে রক্ত জমে, তাহলে তুমি বললে সেটার নাম হচ্ছে হিমোথরাক্স, মানে চেস্টে ব্লাড। সিমিলারলি পুজ মানে কি, ধরো কোথাও একটা ফোড়া হলো, মানে জীবাণুযুক্ত হয়ে একটা ঘন দুধের মতো জিনিস তৈরি হয়, দ্যাট ইজ ইনফেক্টেড মেটেরিয়াল। জীবাণু সংক্রমিত হওয়ার ফলে লোকাল যে টিস্যুগুলো ড্যামেজ হয়, ওই জিনিসটা তৈরি হয়। তাহলে চেস্টের যে স্পেস, তার মধ্যে পুঁজ জমতে পারে। পুঁজ জমা মানে হচ্ছে নিশ্চয়ই একটা ইনফেকশন, মানে জীবাণু ঘটিত একটা অসুখ হয়েছে চেস্টের ভেতরে, সেটা নিরাময় হয়নি, সময় ওষুধপত্র পড়েনি। এবার তাতে ফোড়া, যেমন ফাটলে পুঁজ বেরিয়ে আসে, তাহলে ভেতরে একটা ফোড়ার মতো হয়েছে, তাতে পুঁজ বেরোলো, যাবে কোথায়? বেরোনোর তো জায়গা নেই, ওই স্পেসে জমবে। একটুখানি জমলো, আস্তে আস্তে বাড়তে থাকলে, বেরোনোর জায়গা নেই। ধর একটা কোথাও জল লিক করলো, বেরোনোর ড্রেন না থাকলে ঘরে জল জমতে থাকবে। তাহলে এই স্পেসের ভেতরে পুঁজ জমা শুরু করলো। আর পুঁজ যদি জমতে থাকে, লাংস তো ফুলে পুরোটা ফুলে উঠবে। ও যদি আস্তে জমতে বাড়তে থাকে, লাংস পুরো ফুলতে পারবে না। তাহলে যে মুহূর্তে পুঁজ আস্তে আস্তে বাড়তে থাকলো, লাংসটা চুপসে যেতে থাকলো। যদি কোনো একটা স্টেজে আমরা রোগ অ্যারেস্ট না করতে পারি, তাহলে একটা সময় আসবে যখন পুঁজটা জমে পুরো ক্যাভিটি পুঁজে ভর্তি হয়ে গেল, আর বেলুনটা ফুলতে পারছে না, লাংটা চুপসে রইলো, তাকে বলবো কোলাপস লাং। চুপসে যে একটা বিরাট বেলুন, হাওয়া ছেড়ে ফুলে ছোট্ট হয়ে যায়। তো লাংসটাও একটা ছোট্ট কোলাপস লাং, তার চতুর্দিকে পুঁজ জমা। এইটাকে যদি আমরা আরেকটু সরলীকৃত করি, একদিনে তো শক্ত পুঁজ হবে না। প্রথমে যখনই তোমরা জানো সর্দি, কাশি, জ্বর এসব হয়, তার থেকে বাড়াবাড়ি হলে আমরা নিউমোনিয়া বলি। বাচ্চাদের বেশি হয়, বয়স্ক লোকদের বেশি হয়, যারা ডায়াবেটিক তাদের বেশি হয়, অথবা যাদের ইমিউনোসাপ্রেসিভ, ক্যান্সার বা কোনো কারণে কেমোথেরাপি পাচ্ছেন, বা কোনো একটা জ্বরের পরে শরীরের অসুস্থতা, শরীর সক্ষমতা কম, অর্থাৎ যখন জীবাণুর সঙ্গে লড়াই করার শক্তি কমে গেছে যে কোনো কারণে, সেই সময় যদি জীবাণু শরীরে ঢোকে, মানে সাধারণ সর্দি, কাশি, জ্বর হলো, নর্মালি আমাদের শরীর যুদ্ধ করেই তাকে বার করে দেয়। অল্প যুদ্ধে না হলে তখন ওষুধ দিয়ে, মানে আমরা একটা সৈনিক পাঠিয়ে তাকে কন্ট্রোল করি, অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হলো, সেরে গেল। এবার ধরো তার শারীরিক যুদ্ধ করার ক্ষমতা কম, এই যে কারণগুলো বললাম, এবং একটা শক্ত জীবাণু ঢুকেছে, তখন যুদ্ধে জীবাণু জয়লাভ করলো, আমাদের মেকানিজমটা ফেল করলো, তাতে পুঁজ জমা শুরু হলো। যে মুহূর্তে পুঁজ জমা শুরু করলো চেস্টের ভেতরে, লাংটা আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। তা প্রথমে অল্প জমে, প্রথমে জলের মতো জমে, আস্তে আস্তে ঘন হতে থাকে, দইয়ের মতো, ক্ষীরের মতো ঘন হয়ে যায়, লাংসটা চুপসে যেতে থাকে। এই যে স্টেজ, যখন জলের মতো যেটা ছিল সেটাতে সবে ইনফেকশন হয়ে একটা তরল পদার্থ হয়েছে, কিন্তু জল যেমন তরল,
তার থেকে একটু একটু ঘন হয়ে যাচ্ছে, একটু ওপেক হচ্ছে, দুধের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই হচ্ছে আর্লি এম্পায়ামা, সবই ইনফেকশন হয়েছে। যখনই ধরো একটা সর্দি কাশি জ্বর হয়েছে, তখন একটু কাশিতে কষ্ট হচ্ছে, এক্সরে থেকে সন্দেহ হলো বুকে জমেছে, সিরিঞ্জ দিয়ে নিল দিয়ে বার করলাম, সেটা জলের মধ্যে তরল হবে কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে না, চকচকে থাকবে না। সেটা হচ্ছে আর্লি এম্পায়ামা, অ্যাকিউট এম্পায়ামা। এবার যদি সময়মতো চিকিৎসা হয়, যে কারণে এম্পায়ামা হয়েছে আমরা পরে আসছি, সেটা যদি সময়মতো সংশোধন না করা হয়, তাহলে ওই জলটা আস্তে আস্তে ঘন হতে থাকবে, দুধের যেমন ফুটলে শর্ট জমতে থাকে। আরও যখন দেরি হবে, মানে অ্যাকিউট থেকে একটা স্টেজ গেল সাব অ্যাকিউট, মানে একটু কমে এসছে, আরেকটু ঘন ধরো উৎপন্ন পড়েছে, রোগটা পুরো নির্মূল হলো না, তখন এই দুধের মতো জিনিসটা ঘন হতে হলো, কনডেন্স মিল্কের মতো হয়ে যেয়ে তাকে হচ্ছে ক্রনিক এম্পায়ামা, মানে অনেক রোগটা আছে। রোগের সঙ্গে তোমার শরীরে একটা সহাবস্থান হয়েছে। অ্যাকিউট যে সাংঘাতিক জ্বর হয় এম্পায়ামার শুরুতে, সর্দি কাশি জ্বর বুকে ব্যথা এগুলো হয়েছিল, কিন্তু ওষুধপত্র দিয়ে কমে এসছে, মানে শত্রুর সঙ্গে একটা সমঝোতা হয়েছে, মার্কাটারি অবস্থায় চলে গেছে। ইট ইজ গেটিং কন্ট্রোল বাট নট ফুললি কন্ট্রোল। সেই অবস্থায় পুঁজগুলো জমে ক্ষীরের মতো হবে, শক্ত হবে, ফুসফুসটার গায়ে চেপে পড়বে, যেহেতু ফুসফুসটা স্পঞ্জি অর্গান, ফুসফুসটা ভয়ে পালিয়ে যাবে, আস্তে আস্তে চুপসে যাবে, আর এই পুঁজটা জমে তার একটা শক্ত ছালের মতো ফুসফুসটা কোলাপস করে দেবে। তাহলে এই যে স্টেজ, একে আমরা বলি অ্যাকিউট এম্পায়ামা, অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে গেল, লং স্ট্যান্ডিং। ক্রনিক অবস্থাতে লাং উইল ফুললি কোলাপসড এবং বাকি জায়গাটা ভর্তি পুঁজ এবং তার একটা শক্ত ছালের মতো হলো। তো এই জিনিসটা হচ্ছে এম্পায়ামার ধারাবাহিকতা, কি হতে থাকে। আচ্ছা, তবে এবারে যে প্রশ্নটা মাথায় আসছে যে এই সমস্যাগুলো কেন হয়? কেন হলো, এটা অত্যন্ত রিলেভেন্ট কোশ্চেন। আরে সবারই তো সর্দি কাশি হচ্ছে, কারো কারো হবে, কেন হবে? যদি একটু আমি টাচ করেছি, যদি দেখা যায় আমাদের শরীরে যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, সর্দি কাশি জ্বর তো সবসময় হতেই পারে, কেন হবে? আমরা নিঃশ্বাস নিচ্ছি, তো নিঃশ্বাস তো বাতাস থেকে আসছে, আর এখন তো চৌদিকে পলিউশন, জীবাণু, ধুলো, বালি, সেগুলো শরীরে যেতে পারে। তা সেইগুলো লড়াই করার একটা ক্ষমতা আমাদের থাকে। তার চেয়ে বেশি যদি হয়, ধরো তোমরা হাঁটছো, যেমন কোভিডে আমরা দেখেছিলাম সবাই মাস্ক পরে হাঁটছে, জীবাণু তো রাস্তাঘাটে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবার সেটা আমার শরীরে ঢুকে পড়লো, ঢুকে আমার শরীরের ভিতরে লাংসে যে মেকানিজম, তারা ওটাকে কন্ট্রোল করে কফের সঙ্গে বার করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি শত্রু শক্তিশালী হয়, জীবাণু শক্ত, আর আমাদের শরীরে শক্তি কম, আমাদের শরীরে শক্তি কম, ধরো একটা বয়স্ক মানুষ, তার শরীরে শক্তি কম, একজনের কেমোথেরাপি হচ্ছে, বা কারো ক্যান্সার আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা প্রেগনেন্ট ওম্যান, অথবা ল্যাকটেটিং মাদার, এই যে যে অবস্থায় শরীরের লড়াই করার ক্ষমতা কমে যায়, সেই অবস্থায় যদি জীবাণু ঢোকে, তাহলে চট করে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এবং যদি আমরা সঙ্গে সঙ্গে ধরে ওষুধ শুরু করি, তাহলে তো ওষুধ কন্ট্রোল হবে। ধরো একটা প্যারাসিটামল জ্বর ওষুধ খেলাম, ডাক্তার কাছে গেলাম না, ওই জীবাণুকে যুদ্ধ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ওষুধপত্র দেওয়া হলো না, শারীরিক সক্ষমতা কম, তাহলে আমরা হেরে যাই, জীবাণু আপার হ্যান্ড নেয়, নিয়ে জলটা আস্তে আস্তে পুজো পরিণত হয়। এটা এইভাবে শুরু হয়। এখন যে প্রশ্নটা করেছে রেলিভেন্ট, কেন হচ্ছে, সবার তো হচ্ছে না, তাহলে হতে গেলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সিম্পল জীবাণু, মানে জাস্ট সিম্পলি সর্দি কাশি নিউমোনিয়া, তার থেকে অন্য কোনো কারণ নেই। কোনো কোনো ক্ষেত্রে টিবির নাম তো তোমরা সবাই শুনেছ, লাংসে টিবি হয় কমানেস, টিবি ওষুধপত্রেই সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আগে তো অনেকদিন কম হতো, এখন বেশিরভাগ টিবি ওষুধেই সারে। কিন্তু হয়তো কোনো কোনো ক্ষেত্রে ওষুধে কাজ হচ্ছে না, অথবা ডায়াবেটিক পেশেন্ট, অথবা ইরেগুলার মেডিসিন দিচ্ছে। টিবির ওষুধে তোমরা সবাই জানো যে টিবির ওষুধে, টিবি খুব শক্ত, জানো, বহুদিন ওষুধ খেতে হয়, 6 মাস 8 মাস 9 মাস। যদি সেই ওষুধ উপযুক্তভাবে কেউ না নেন, আইদার ডিউ টু ইগনোরেন্স, আর কেউলা আছে এই তো খেলাম ভালো হয়েছে আর খাবো না, অথবা লোকে যে কাউন্টারে ওষুধ খেয়ে ফেললো, সময় মতো ডাক্তার দেখানো হলো না। তো টিবি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট না হয় সময় মতো, তাহলে এম্পায়ামে পরিণত হতে পারে। নিউমোনিয়া, সাধারণ সর্দি কাশি জ্বর হয়েছে, অথবা তার ডায়াবেটিস আছে, তার থেকে নিউমোনিয়া হলো, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট শুরু না হয়, তার থেকে পুঁজ জমতে পারে। এই দুটো তো কমন কারণ। এছাড়াও ধরো আজকাল রেড ট্রফি হচ্ছে তো খুব কমন, এটা বাসে চোট লাগলো বা বাইক থেকে পড়ে গেল, চোট লাগলো, চোট লেগে লাংসে ইঞ্জুরি হলো, চোট, তার ভেতরে কয়েক ফোঁটা রক্ত জমলো অথবা জল জমলো, এবার তাতে ইনফেকশন, জীবাণু হলো, তাহলে ট্রমার থেকে হতে বদল। অথবা ধরে নেওয়া যাক ক্যান্সার আছে অনেকের, লাংসে ক্যান্সার, চেস্টে ক্যান্সার, আর যে কোনো শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার হলে শেষ পর্যন্ত লাংসে ছড়ায়, এটা খুব জানা জিনিস। তো লাংসে ক্যান্সারের যে ক্যান্সারের মলিকুল এসছে অন্য যে কোনো ক্যান্সার থেকে, ক্যান্সারের সার্ফেসে জল বেরোয়, শরীরের লড়াই করার ক্ষমতা, ইমিউনিটি কম, ওই জলটা ইনফেক্টেড হয়,
এগুলো যে কমন কারণ। হুম। আমি যদি একসময় বলে দিই, প্রথমে একটা সামান্য সর্দি কাশি জ্বর তার থেকে হতে পারে, বিশেষভাবে যদি তার শারীরিক সক্ষমতা কম থাকে। আচ্ছা। দ্বিতীয় যে টিবি, আইদার আনট্রিটেড অর ইরেগুলার ট্রিটেড। তৃতীয় হচ্ছে চোট, ট্রমা। চতুর্থ হচ্ছে হয়তো ক্যান্সার। এরকম নানা কারণে বুকে পুঁজ জমতে পারে। আচ্ছা, এটা কি কোনো নির্দিষ্ট বয়স বা কিরকম এজের পেশেন্টের মধ্যে আর এই এটা যে লক্ষ্য ধরো করা বুকে যায়? পুঁজ জমা, এটা তো একটা ইনফেক্টিভ ডিজিজ, তো হুম। এ সব এজেই হতে পারে, আচ্ছা। স্টার্টিং ফ্রম একদম চাইল্ডহুড টু এনি এজ। বাট হ্যাঁ, কতগুলো সময় বেশি হয়। যেমন ধর ইয়াং অ্যাডাল্টস, তাদের টিবির সম্ভাবনা বেশি, তাদের বেশি হয়। ছোট বাচ্চা, তাদের যুদ্ধ করার ক্ষমতা কম। একটা বাচ্চা হসপিটাল সেটিং এ জন্মেছে, হুম। মায়ের হয়তো কোনো অসুবিধা হুম। ছিল, অথবা প্রিম্যাচিওর জন্মেছে, তাদের নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। তারপর এল্ডারলি পেশেন্ট, তার হুম। শারীরিক সক্ষমতা এমনি কম। অথবা কারো ধরো একটা ক্যান্সার আছে, তার হুম। কেমোথেরাপি চলছে, সেখানে হুম। শরীরের সক্ষমতা কমে গেছে। তা যে সমস্ত কারণে শরীরের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, হ্যাঁ। এবং যে জীবাণু ঢুকবে তার শক্তিশালী হয়, যেমন টিবির জীবাণু বা অন্য কোনো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এমন এমন জীবাণু আছে ওষুধে চট করে যায় না। এই আচ্ছা। ধরনের কারণে হয়। বিশেষভাবে যারা বয়স্ক তাদের হয়, খুব ছোট বাচ্চাদের হয়, অথবা যাদের শারীরিক সক্ষমতা কম তাদের হয়। কিন্তু হতে পারে সব এজেই, মেল ফিমেল চিলড্রেন অফ এনি এজ, যে কোনো সময় হতে পারে। বুঝতে পেরেছি। এবারে একটা প্রশ্ন যেটা আবারও মাথায় এলো, যে কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমারও এই সমস্যা হতে পারে বা হ্যাঁ, হতে শুরু করেছে? এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। ধর চেস্টের যে অসুখই হোক না কেন, লক্ষণ কিন্তু কয়েকটাই। একটু আচ্ছা। সর্দি হবে, হুম। একটু জ্বর হবে, একটু কাশি হবে, একটু কফ বেরোবে। চেস্টে যত রকম অসুখ লাগে সবার এইগুলোই হচ্ছে লক্ষণ দিয়ে শুরু। আচ্ছা। এইবার ধরো একটু সর্দি কাশি জ্বর হচ্ছে, হুম। ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, ওষুধ দেখলাম সেরে গেল। তাহলে যে কমনলি আমাদের যে চেস্টের প্রবলেমগুলো হয়, সেগুলো যদি কনভেনশনাল ট্রিটমেন্টে সেরে যায়, হুম। সর্দি কাশি মাঝে মাঝে হচ্ছে, একটু জল গার্গল করলাম, একটু প্যারাসিটামল, সেরে গেল, ফেয়ার এনাফ। যদি হুম। স্বাভাবিক চিকিৎসায় না সারে ইন রিজনেবল পিরিয়ড, তখন সন্দেহ করতে হবে। বিশেষভাবে তিনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হন, স্মোকার যদি হয়, ইয়েস হি ইজ ভেরি মাচ ভালনারেবল। বয়স্ক, ডায়াবেটিক, স্মোকার, স্মল চাইল্ড, ল্যাকটেটিং মাদার, কেমোথেরাপি চলছে, কিডনি ডিজিজ আছে, এইসব ব্যাকগ্রাউন্ড থাকলে তো হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। এইসব যাদের থাকবে, সেটা বয়স্ক হতে পারে, ছোট বাচ্চাদের হতে পারে, তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষভাবে যদি উপযুক্ত সময়ে রোগ নির্ণয় না হয় এবং চিকিৎসা শুরু না হয়, তাদের এমফাইমা হওয়ার সম্ভাবনা বেশি। আমি যে কথা আগেই বলেছি, হওয়ার সঙ্গে সঙ্গে তার বেশি দইয়ের মতো হয়ে যায় না, না, প্রথমে কি সর্দি কাশি এসব দিয়ে শুরু হয় এসব দিয়ে তাহলে? শুরু হবে। হয়ে ধরো সর্দি কাশি জ্বর হচ্ছে, হুম। একটু ডাক্তার কাছে গেলেন, তিনি ওষুধ দিলেন, হুম। কমে গেল, কমতে কিন্তু পুরোটা সারছে না, ঘুরঘুরে আচ্ছা। থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আবার এবার পরীক্ষা আচ্ছা, নিরীক্ষা। বুকে কোনো ব্যথা বা এসব কিছু হ্যাঁ, হতে পারে, নিঃশ্বাস নিতে অসুবিধা নিশ্চয়ই বা আস্তে কিছু? আস্তে হবে। প্রথমে সর্দি কাশি, একটু জ্বর, বুকে ব্যথা, কাশি দিচ্ছে, যখন রক্ত, নিঃশ্বাসে কষ্ট বাড়তে থাকে। হুম। যদি আমরা এগুলো ইগনোর করি বা প্রপার চিকিৎসা না করি, তাহলে বাড়তে থাকে, খারাপ হতে থাকে। যদি হয় তাহলে ডাক্তারের কাছে গেলাম, তিনি ওষুধ দিলেন, দিয়ে বাড়ি গেলাম, 2-4টা ওষুধ দিলাম, কমে গেল, ভুলে গেলাম, তাহলে হবে না। পুরো নির্মূল যদি না হয়, তখন ডাক্তার আবার যেতে হবে। তিনি দেখে প্রথমে একটা এক্স-রে করা হয়। আচ্ছা। এক্স-রেতে আমরা জানি লাংস কেমন দেখতে, কালো মতো দেখতে হয়। হুম। তা আমি কমন লোকের জন্য বলি, ধরুন একটা এক্স-রে করা হলো, ডাক্তার কাছে যাবেন, তিনি অভিযান দেবেন, নিজেই দেখে নিলেন যে একদিকটা নর্মাল কালো মতো, একদিকটা সাদা মতো দেখতে। হুম। এটা এক্স-রে দেখলেই বুঝতে পারবেন। বাট নিজের বিদ্যা বুদ্ধি ফলানোর দরকার নেই। এক্স-রে নিয়ে যাবেন, ডাক্তার এক্স-রে করে দেবেন, তার সন্দেহ হবে যে বুকের মধ্যে কিছু একটা জমে আছে। আচ্ছা। তিনি পরীক্ষা করে দেখছেন যে যথেষ্ট হাওয়া ঢুকছে না, এক্স-রে শ্যাডো দেখা যাচ্ছে। আচ্ছা। তখন যেমন রক্ত পরীক্ষা করা হয়, ব্লাড সুগার দেখাবে ডায়াবেটিক কিনা, তারপর রক্তের অন্যান্য পরীক্ষা, ব্লাড কাউন্ট আমরা বলি, সেই সেলের সংখ্যা বেড়েছে কিনা, এইসব করে যদি দেখা যায়, ওষুধপত্র সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অন্য উপসর্গ আর যারা লক্ষণের ওষুধগুলো দেওয়া হয়, দিয়ে যদি না কমে, তখন একটু সুচ দিয়ে জল মাখে, জলটা পরীক্ষা করা হয়। তাতে সামান্য ইনফেকশন কিনা বোঝা যায়, টিবি আছে কিনা বোঝা যায়, ক্যান্সার আছে কিনা তাও বোঝা যায়। আচ্ছা, তাহলে মানে এই বিষয়ে আরো ডিটেলসে আসবো, বাট তার আগে জানতে চাইবো যে মোটামুটি কতদিন পর্যন্ত এই সমস্যাগুলো থাকলে পরে আমার ডক্টরের কাছে যাওয়া উচিত বলে মনে করবো? দিনটা খুব ইম্পর্টেন্ট নয়, যখনই সর্দি কাশি জ্বর হবে, হুম। ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে না হলে তোমার ডাক্তারে যেতে হবে। হুম। হুম। ডাক্তার ওষুধ দিলেন, 5-7 দিনের মধ্যে রিজনেবল কিওর হবে। হুম। যদি যথেষ্ট পুরো ভালো না হলো, অথবা রিজনেবলি ইমপ্রুভ না করলো, তখনই সন্দেহ করতে হবে। আচ্ছা, অনেক সময় থেকে কাশি বয়স্কদের হয়, তারা ওষুধ খেয়ে নেয়, ওটাই অপেক্ষা করে আস্তে আস্তে কমে যাবে, তারা খুব একটা গুরুত্ব দিতে চায় না, বা অনেকেই, বয়স্করা শুধু নয়। তো সেক্ষেত্রে সেটাও কি সেই সেটা সময়? সতর্ক হতে হবে। হ্যাঁ, অন্যবার কাশি হয়, 4-5 দিন কমে গেল, হুম।
এবার চলছে, দিনের পর দিন চলছে। ইয়েস, ইউ মাস্ট বি অ্যালার্ট। এটাও সমস্যার কারণ হ্যাঁ, হতে পারে। নিশ্চয়ই এটা সমস্যার কারণ হতেই পারে। আচ্ছা। যদি এরকম হয় তাহলে কি করতে হবে? ডাক্তারকে যেতে হবে, তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, কতগুলো পরীক্ষা, রক্ত পরীক্ষার কথা বললাম, টেস্ট এক্সরে করবেন। আচ্ছা। এবার তারপরে যদি দেখা হয় সন্দেহজনক হয়, এক্সরেতে জল আছে কিনা বোঝা যাবে। জলটা টানা হলো, টেস্ট করা হলো, তাতে প্রমাণ পাওয়া গেল, ওষুধপত্র দেওয়া হলো। তারপরেও যদি না সারে তখন ফার্দার এক্সামিনেশন মানে সিটি স্ক্যান করা হয়। আচ্ছা, মানে এমপ্লয়মার ওটাকে নির্ধারণ করার জন্য সিটি স্ক্যান। সিটি স্ক্যান মানে ধরো অনেকগুলো এক্সরে করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা দেখা হলো, তাতে দেখা যাবে লাং কতটা ফুলে আছে, কোলাপস করেছে কিনা, ভেতরে জল জমে আছে কিনা, জলটা থিক না থিন। ঠিক হলে তার দুধের স্বরের মতো, নারকেল শক্ত হয়ে গেছে, লাং ফুলতে হচ্ছে, এই ডিটেলস গুলো সিটি স্ক্যানে পাওয়া যাবে। বুঝতে পেরেছি, মানে কোন স্টেজে রয়েছে হ্যাঁ, সমস্যাটা সেটা বোঝা সেটা যাবে। মোটামুটি ওই টেস্টের মধ্যে বোঝা যাবে। ওই তো ওর উপর তো ট্রিটমেন্ট নির্ভর করবে। বিশেষ করে টিবির জন্য যে জল জমে, ক্রনিক এমপাইমা যখন হয় চেস্ট ওয়াল ঠিক হয়ে যায়, লাং কোলাপস করে যায়, তাহলে একটা স্টেজ পর্যন্ত প্রথমেই আমরা ট্রিটমেন্টে দিয়ে চলে আসছি অটোমেটিক্যালি। একটা স্টেজ পর্যন্ত রোগ নির্ণয় হলো, ওষুধপত্র দেওয়া হলো, তার সঙ্গে নেবুলাইজ করা হয়, যেমন একটা গ্যাস টানা হয়, সেটাতে কফগুলো লিকুইফাইড হয়ে যায়, আসলে কফটা বেরিয়ে যায়। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট হচ্ছে ওষুধ দিলাম, তো জীবাণু কন্ট্রোল হলো, বুকে যে কফগুলো জমেছে সেটা কেশে স্টিম ইনহেলেশন দিয়ে বার করে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। ক্ষেত্রে কি সেটা একই পদ্ধতি? সবার ক্ষেত্রে একই পদ্ধতি শুরু হবে। আচ্ছা, আচ্ছা। শুরু করার পরে যদি দেখা হলো যথেষ্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে না, জ্বর থাকছে, শ্বাসকষ্ট বাড়ছে, সিটি স্ক্যান করে দেখা গেল অনেকটা জল জমে আছে, লাং কোলাপস করছে না, তখন আমাদের সন্দেহ হয় যেটা টিবি আছে কিনা বা ক্যান্সার আছে কিনা। তার জন্য আরেকটা স্টেপে করতে, আরেকটা পরীক্ষা করতে হয়, তার হচ্ছে ব্রঙ্কোস্কোপি। একটা থিন নল নাকের ভেতর দিয়ে শ্বাসে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকলে ভেতরের চেহারা, নর্মাল চেহারা যেমন, তার চেয়ে ট্যাব নর্মাল দেখতে পাওয়া যায়। তার সঙ্গে ওই এয়ারওয়ের ভিতরে, লাংসের ভেতরে যে জল জমে আছে টেনে বার করা হয়, সাক করে, সেটা টেস্ট করা হয়। তাতে টিবির জীবাণু পাওয়া যাবে, ক্যান্সারের সেল দেখতে পাওয়া যাবে, এই সমস্ত থেকে আন্দাজ করে ফেলা যায়। তাহলে ইনভেস্টে যদি দেখি, সাধারণত ব্লাড টেস্ট, চেস্ট এক্সরে, তারপরে হবে সিটি স্ক্যান, তারপরে ব্রঙ্কোস্কোপি, এইগুলো করেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট এমপাইমাতে চিকিৎসা করে নিরাময় সম্ভব। এরপরে যদি দেখা যায় যথেষ্ট পরিমাণ পুজ বা জল জমে আছে, লাং কোলাপস করে আছে, এটা কেশে সেটা বেরোচ্ছে না, পুরোটা ক্যাভিটি, ওর সঙ্গে তো লাংসের কানেকশন নেই, তখন এটা নল দিয়ে যদি বিশেষভাবে জলটা ঠিক হয়ে যায়, পুজ হয়ে যায়, তখন বুকে একটা সুচ দিয়ে ফুটিয়ে জলটা বার করে ভেতর তো ওষুধ দিয়ে সারানো সম্ভব। আর্লি স্টেজ হলে, একটু দেরি হলে, কয়েকদিন চলে গেলে, তখন বুকে একটা ছোট ফুটো করে নল ঢুকিয়ে দেওয়া হয়। সেই নলটা এটা জলের মধ্যে ডোবানো থাকে, এটা দেখে বলে ওয়াটার সিলড্রেন। তার মানে ভেতর থেকে পুঁজ আছে, বেরিয়ে আসবে, কিন্তু নিজের থেকে হাওয়া ঢুকবে না। এটা আর্লি স্টেজে একে বলে ইন্ট্রাকস্টাল চেস্ট ড্রেন, আইসিডি। এই নলটা দিলে তার ভেতর থেকে বুকের যা আছে বেরিয়ে চলে আসবে, লাংটা ফুলতে থাকবে, ওষুধপত্র রোগটা কন্ট্রোল হবে। নিউমোনিয়ার থেকে যদি আর্লি স্টেজে, এতেই ভালো হবে। টিবির জন্য যদি হয় তাতেও এতেই ভালো হবে, কিন্তু টিবির ওষুধ চলতে থাকবে। ক্যান্সার হলে জল বেরোতেই থাকবে, বেরোতেই হবে, বেরোতেই ওয়াটার ইন্ডিয়া, জল আর শেষ হবে না। দ্যাট গিভস ইউ সাজেশন ইট উইল ক্যান্সার। তাহলে প্রথম স্টেজ ট্রিটমেন্ট কি বলেছিলাম, শুধু ওষুধপত্র, সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো। দ্বিতীয় স্টেজ কি বললাম, বুকে একটা নল দিয়ে পুঁজ বেরোতে থাকবে, হয়তো সেখানে পুঁজ বেরিয়ে গেল, রোগ কন্ট্রোল ভালো হয়ে গেল। যদি ভালো না হয় তখন ক্যান্সার কিনা দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী এমন সময় এসছে যে লাংস যথেষ্ট ফুলছে না, লাংটা কোলাপস করে বসে আছে, সিটি স্ক্যানে দেখা গেল যে ভেতরে জল জমে আছে, তার চতুর্দিকে নারকেল যেমন দেখেছো, ফাটাল যেমন দেখা যায়, ওয়ালটা ঠিক হয়ে আছে, এই লাং বসে আছে, তারপর একটা শক্ত চাদর লাংকে ঢেকে দেয়, লাং উঠতে পারছে না। সেক্ষেত্রে ধরো তোমাকে একটা বন্দি করে দেওয়া হলো ঘরের ভেতরে, বেরোতে কি করে বেরোবে, দেয়াল কাটলে তো বেরোবে। তো সেই একটা স্টেজ যখন অপারেশন দরকার হয়, সেই অপারেশনকে আমরা বলি ডিকর্টিকেশন। DECORTICATION, ডিকর্টিকেশন। সেটা হচ্ছে এক কথা বলি ছাল ছাড়ানো। যেমন এই তো লাংসটা বসে আছে, কোলাপস করে, চেস্টটা খুলে তার ভিতরে ঢুকে ওই ছালটা কেটে দিলাম, কেটে ছাড়িয়ে ফেলা হলো, লাংসটা বেরিয়ে এলো, মুক্ত করে দেওয়া হলো, দেয়াল খুলে দিল, লাং খুলে উঠলো, ওষুধপত্র চলতেই থাকবে, স্টিম ইনহেলেশন, স্পাইরোমেট্রি, এগুলো চলতেই থাকবে, ওই ছালগুলো ছাড়িয়ে দিলে লাংস আস্তে ফুলে উঠবে। এটা হলো অতি সরলীকরণ। সাধারণত পেশেন্টরা যখন থোরাসিস সাইডে এসে পৌঁছয়, তখন ওই ছালটা ভীষণ শক্ত হয়ে যায়, শক্ত হয়ে লাংসের গায়ে চেপে বসে যায়। তখন ওষুধপত্র যা চলছে, ধর টিবির ওষুধ, ডায়াবেটিস ওষুধ, অন্যান্য ওষুধপত্র চলছে, তার সঙ্গে অপারেশন করে পুরো ছালটা কেটে ভেতরে পুঁজ বা দইয়ের মধ্যে জমে আছে বার করে লাংসটা পুরো ফুলিয়ে দিতে হয়। এটা করার পরে বুকে নল দেওয়া থাকে, সেই নল দিয়ে পুঁজ বেরোতে থাকে, লাংটা ফুলে উঠতে থাকে, অপারেশন করে 3-4 দিন নল থাকে, তারপরে পেশেন্ট ভালো হয়ে যায়।
মোস্ট অফ দি এম্পায়ামা আজকের দিনে আর্লি ডিটেকশন যদি হয় ওষুধপত্রে পুরো ভালো হয়, ফার্স্ট গ্রুপ। ওকে। দ্বিতীয় গ্রুপ তার চেয়ে একটু এগিয়েছে, তখন বুকে একটা নল দেওয়া হলো, নল দিয়ে পুঁজ জল বেরোতে থাকলো, ওষুধপত্র দরকার হলে টিবির ওষুধ, ডায়াবেটিক কন্ট্রোল, এটা করলে ভালো হয়। সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ যাতে এইসব স্টেজ পেরিয়ে গেছে, যখন এসছে তো লাংসটা কোলাপস, চেস্ট ওয়ালের ভেতরটা ভীষণ ঠিক হয়ে আছে, লাংসটা খোলা অবস্থা নেই, তখন তাদের অপারেশন দরকার হয়। সেই অপারেশন বলা হয় ডিকর্টিকেশন। এই অপারেশন করলে সাধারণত রোগীরা ভালো হয়। তারপরেও কিন্তু আছে, মোটামুটি যখন ক্যান্সারের দিকে বিষয়টি এইবার ধরো ক্যান্সার দিকে তো যায় না, ক্যান্সারের জন্য বুকে জল জমেছে। আচ্ছা, ক্যান্সারের জন্য। এই এম্পায়ামা থেকে ক্যান্সার হয় না, আচ্ছা। ক্যান্সারটা কজ, এটা ডায়াবেটিক আচ্ছা। কজ, নিউমোনিয়া কজ। হ্যাঁ। একটা কারণের জন্য ক্যান্সারের জন্য বুকে জল জমেছে, মানে পুঁজগুলো জমে জমে কখনো ক্যান্সার হওয়ার না, না, সম্ভাবনা না। থাকতে পারে না। ক্যান্সার হয়েছে তার জন্য জল জমেছে, আচ্ছা। সেই জলটা ইনফেকশন, জীবাণু ঢুকলো, এবার বুকে জল জমে গেল, আমরা সুচ দিয়ে টানলাম বা বুকের থেকে জল বসলাম নল নিয়ে, কিন্তু এটা অটোমেটিক জল জমে যাচ্ছে এবং ক্যান্সার জন্য শরীরের যুদ্ধ করার ক্ষমতা, ইমিউনিটি কমে গেছে। এবার সেই তার মধ্যে এবার ইনফেকশনে পুঁজ হয়ে গেল। সেই পুঁজটা তাহলে ক্যান্সারের জন্য যদি হয় তাহলে ক্যান্সার ট্রিটমেন্ট করতে হবে। যদি আর্লি স্টেজ থাকে, যে কারণে ক্যান্সার, ধরো লাংসের ক্যান্সার, অন্য কোনো অর্গানের ক্যান্সার, ক্যান্সার আর্লি হলে অপারেশন করে তাকে ঠিক করা যায়। তাহলে একটা স্টেজ হচ্ছে ক্যান্সারে অপারেশন করে অথবা কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটা সারিয়ে নিতে হবে, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে ক্যান্সার যে জল জমেছে তার ট্রিটমেন্ট করতে হবে। ধরো আমি প্রাইমারি ক্যান্সারটা ট্রিটমেন্ট বুঝতে পারলাম না, করতে পারলাম না, এইটার জল কোনোদিন বন্ধ হবে না, রোগটা তো রয়ে গেছে। তাহলে আমাদের অ্যাটাক হবে দুরকম, একটা হচ্ছে আইডেন্টিফাই দি ক্যান্সার এর স্টেজ এবং তার ট্রিটমেন্ট। আর্লি স্টেজে অপারেশন, না হলে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে ক্যান্সারটা কন্ট্রোল করা হলো। অন দি আদার হ্যান্ড, বুকে যে পুঁজ জমে আছে সেটা আইদার নল দিয়ে টেনে অথবা বুকে নল লাগিয়ে অথবা অপারেশন করে ঠিক করতে হবে। তাহলে দুটো আলাদা কম্বিনেশন টু কম্পোনেন্টস। বুকে পুঁজ জমলে যে কথা বললাম সামারি যদি করে দিই, আর্লি স্টেজে শুধু মেডিসিন, তারপরের স্টেজে বুকে নল দেওয়া, জল বার করা, তারপরের স্টেজে অপারেশন করে ডিকর্টিকেশন। এবং যদি কোনো আন্ডারলাইন কজ থাকে, টিবির জন্য যদি হয়, ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, ওষুধে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বহুদিন পর্যন্ত টিবি ওষুধ খাওয়াতে হবে আর অপারেশন করতে হবে। এটা প্রিভেনশন কি হতে পারে? প্রিভেনশন যে কারণে হয়েছে সেটা প্রিভেনশন। টিবির জন্য যদি হয় তাহলে টিবি প্রিভেনশন করতে হবে, টিবির আর্লি ডিটেকশন করতে হবে। আমরা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি, অনেকে তো টিবি আছে, অনেকে তো আশপাশে ঘুরছে, তাহলে কোভিডের সময় যা শিখেছিলাম মাস্ক পরা, আমাদের প্রত্যেকের উচিত পলিউশন, হাটে বাজারে বাইরে মাস্ক পরে থাকে। মাস্ক তো আমরা ডাক্তাররা পরি, আর লোকে ভাবে এই লোকটা পাগল পরে আছে, অথবা যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তারা পরে, বাকি লোকেরা ঠাট্টা করে, তা নয়। প্রত্যেকেরই এই আজকের পৃথিবীতে এত পলিউশন, এত নোংরা, প্রত্যেকের মাস্ক পরা উচিত। আমি দর্শকদের অনুরোধ করব, এটা মনে রাখবেন, বিশেষভাবে যারা বয়স্ক, যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে, ডায়াবেটিস আছে, অবশ্যই পাবলিক প্লেসে গেলে মাস্ক পরবেন, অনেক দুরারোগ্য ব্যাধির থেকে বাঁচানো যাবে। যদি বাড়িতে কারো টিবি থাকে, পাড়ায় কারো টিবি থাকে, তাহলে মাস্ক পরতে হবে আর টিবির চিকিৎসা করতে হবে। তাহলে প্রিভেনশন হচ্ছে যে কারণে রোগ হয়েছে সেই কারণে প্রিভেন্ট করতে হবে। টিবি প্রিভেন্ট করতে হবে, ক্যান্সার হলে আর্লি ডিটেকশন তার ট্রিটমেন্ট করতে হবে। আর বাড়িতে বা আশেপাশে যদি নিউমোনিয়া হয় বা সর্দি কাশি হয়, তাহলে তার চিকিৎসা যথেষ্ট সময় আগেই শুরু করতে হবে। আচ্ছা, এবং এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে যে চিকিৎসা হচ্ছে সেটা আর্লি স্টেজে হোক বা খানিকটা সময় যাওয়ার পর হোক, মোটামুটি এই চিকিৎসা হবার পর কি আর কখনো ফিরে আসবে না এই রোগ, এরকম কোনো ব্যাপার রয়েছে না? এটা তোমার একটু আগেই বললাম না, ধরো ক্রনিক এম্পায়ামা, তার মানে রোগটা তো ক্রনিক হয়ে অনেকদিন হয়েছে, তার চিকিৎসা হলে ভালো হবে। ফিরে আসবে কিনা ডিপেন্ড করবে, যদি তিনি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি হন, টিবির ওষুধ যদি বহুদিন না খাওয়া হয়, টিবি যদি নির্মূল না করা হয়, তাহলে রোগ ফিরে আসবে। যদি ক্যান্সার হয়, ক্যান্সার যদি কিওর না হয়ে থাকে, কন্ট্রোল না হয়ে থাকে, আবার ক্যান্সারের জন্য সেকেন্ডারি যেমন একটা পজিশন হবে। যদি ইনফেকশন, নিউমোনিয়া হচ্ছে, যদি বারে নিউমোনিয়া হয়, বারে কেন হয় তোমরা জানো, বাচ্চাদের যেমন ভ্যাকসিন দেওয়া হয়, নানা ভ্যাকসিন দেওয়া হয়, অ্যাডাল্টও ভ্যাকসিন দেওয়া হয়। মেয়েদের, ছোট মেয়েদের 4 বছর বয়স হলে তাদের একটা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্টিভ ভ্যাকসিন দেয়, এগুলো সবাই জেনে গেছে এখন। অ্যাডাল্ট ভ্যাকসিন সম্বন্ধে এখনো সোসাইটি তেমনভাবে হয়তো সচেতন নয়, কিন্তু পিপল হু আর বিয়ন্ড 60 বছর বয়স হয়ে গেলে শরীর রেজিস্ট্যান্স কমে যায়। সুতরাং দুটো রোগের জন্য মানুষের সংক্রমণ হয়, মৃত্যু মুখেও পতিত হয়, একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রতি বছরই দিতে হয়, নিউমোনিয়া ভ্যাকসিন সাধারণত 5 বছর একবার দিতে হয়। এগুলো দেওয়া থাকলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা হলেও দুরারোগ্য হবে না। তাহলে এটা একটা বড় প্রিভেনশন। বয়স্ক মানুষ যদি হন, তাদের যথাসময়ে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে হবে।
ডায়াবেটিক পেশেন্ট যদি হন, তার ডায়াবেটিসে কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল, এক্সারসাইজ করে ডায়াবেটিসে কন্ট্রোল রাখতে হবে। যদি ক্যান্সার থাকে বা হয়ে সেরে গেছে তার বডিতে, তাহলে ক্যান্সার রিলেটেড প্রিভেনশন, স্ক্রিনিং এগুলো করে যেতে হবে। শিশুদের যদি নিউমোনিয়া হয় বা অন্য অসুবিধা হয়, শিশুদের বাঁচিয়ে রাখতে হবে। পলিউটেড জায়গা গেলে মাস্ক করতে হবে। যদি টিবি থাকে, মাল্টিরেজিস্ট্যান্ট টিবি আসবে, তাদের চিকিৎসা। তাহলে এই যে নানা রোগের জন্য হয়, এইগুলো সম্বন্ধে যদি আমরা সচেতন হই, তাহলে আমরা প্রিভেনশন করতে পারবো। এমপাইমা যদি এমপাইমা হয়, সেটা যে ক্রনিক খারাপ স্টেজে না যায়, তার জন্য আর্লি ডিটেকশন, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, ইনক্লুডিং দরকার হলে অপারেশন, এগুলো করলে ক্রনিক এমপাইমা হবে না, আপনার লাংসও ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। একেবারে। এবং অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, একদম লাস্ট প্রশ্ন রাখবো যে মোটামুটি কোথায় কোথায় ফ্যাসিলিটিস রয়েছে এটার চিকিৎসার, বা কিরকম খরচ হতে পারে? এটা দুটো জিনিস বললাম তো, যদি প্রথম স্টেজে ধরা যায় তাহলে তো ওষুধপত্র, সামান্য একটা এক্সরে ওষুধপত্র, তার চেয়ে একটু বেশি হয়ে গেলে একটা বুকে নল দিতে হবে, 2-1 দিন হাসপাতালে থাকতে, ওটা একটু খরচ বাড়বে। আরো ক্রনিক যদি হয়, তখন সিটি স্ক্যান হবে, ব্রঙ্কোস্কোপি অপারেশন, তার খরচ আরো বাড়বে। তো 3টে স্টেজ, প্রথম স্টেজ এখন ন্যূনতম খরচ, পরের স্টেজে সামান্য খরচ, থার্ড স্টেজে গেলে খরচ কত অনেক বাড়বে, প্লাস রিলেটেড অসুখের চিকিৎসা। ফেসিলিটি সব জায়গায় আছে। এটা কমন অসুখ, যদি অনেক পুরনো ক্রনিক এমপাইমা আমাদের কাছে আসে, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ সব তো ফ্রি চিকিৎসা, ওষুধ তো সব ব্যবস্থা আছে। অনেক চ্যারিটেবল হাসপাতাল আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বাচ্চাদের, রামকৃষ্ণ মিশন, এই জাতীয় অনেক চ্যারিটেবল হাসপাতাল আছে। যাদের সামর্থ্য আছে এবং ইন্স্যুরেন্স আছে, তারা প্রাইভেট হাসপাতালে যাবেন। এই রোগটা ওয়াইড স্প্রেড রোগ, আপনার সামর্থ্য যেখানে হবে, যেখানে আপনি পৌঁছতে পারবেন, প্লিজ গো কুইকলি। যখনই সর্দি কাশি জ্বর হচ্ছে, চট করে সারছে না, আপনার হাতের কাছে যে হাসপাতালে, সেখানে যাবেন। এ কথা বিশেষভাবে বলছে। অনেকে ধরেন, হ্যাঁ এই তো অসুখ হয়েছে, আমার আত্মীয় ভেলোরে গেছে, আপনি যান না। কিন্তু এসব অসুখে অদ্ভুত না, যে কাছের হাসপাতালে যান। প্রথমে লোকাল হাসপাতালে যান, তারপর একটা মেডিকেল কলেজ যান। তাহলে হয় মেডিকেল কলেজ বা প্রাইভেট হসপিটাল, সেগুলো আমরা টার্সিয়ারি কেয়ার সেন্টার। প্রথম স্টেজে লোকাল ডাক্তারবাবু, নিজের ডাক্তারবাবু। দ্বিতীয় স্টেজ হলো একটা মডারেট হসপিটাল, নার্সিং হোম। তারপরে যদি হয়, বড় হাসপাতালে যাবেন, মেডিকেল কলেজে যাবেন। হ্যাঁ, বুঝতে হবে কখন, ধরুন এই যে সর্দি কাশি জ্বর হয়েছে, কাশিতে রক্ত বেরোচ্ছে, শরীরের স্বাস্থ্য খারাপ হচ্ছে, ওজন কমে যাচ্ছে, রক্ত এরকম যদি অবস্থা হতে থাকে, তখন নিশ্চিতভাবে আপনার বড় ডাক্তারবাবুর কাছে, আমরা বলি টার্সিয়ারি কেয়ার সেন্টার। বড় ডাক্তারবাবুতে কারা, সেটা একটু বলে দিই, এমন চিকিৎসা কারা করবেন। আর্লি স্টেজ যখন থাকছে, মেডিসিনের এক্সপার্ট বা পিডিয়াট্রিয়ান, তারা ট্রিটমেন্ট করেন। তারপরে যেহেতু লাংসের অসুখ, নেক্সট স্টেজে কারা করেন, পালমোনোলজিস্ট বা চেস্ট ফিজিশিয়ান, তারা চিকিৎসা করবেন। তাহলে মেডিসিনের ডাক্তার, তারপরে হচ্ছে পালমোনোলজিস্ট। আর যদি অপারেশন করতে দেয়, তখন তো সার্জন, আমার মতো যারা শল্য চিকিৎসক আছেন, যারা থোরাসিক সার্জারি, চেস্ট সার্জারি করেন, তাদের কাছে পৌঁছতে হবে। এই ধাপে ধাপে পৌঁছবেন। একদমই। আমার মনে হয় ডক্টর সমস্তটা বলে দিল, আর এতটা সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করে প্রতিটা মানে ছোট ছোট পয়েন্ট তিনি ধরিয়ে দিলেন, আর বলার কিছুই নেই। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তিনি বিষয়টি পরিষ্কার করে দিলেন। অর্থাৎ এই যে কোন কোন টেস্ট করাতে হবে, কোন জায়গায়, অর্থাৎ কোন কোন সমস্যা হলে ডক্টরের কাছে যাওয়া উচিত, কোন সময় কোন ডক্টরের কাছে যাওয়া উচিত, কোন বিষয়গুলো নিজেদের জীবনে আরো সতর্ক হওয়া উচিত, বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন, যারা যারা দেখছেন এই এপিসোড। আশা করি আপনাদের অনেকটাই কাজে দেবে আজকের এই এপিসোড দেখার পর। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেট দেখতে চোখ রাখুন সিটিভিএন এর পর্দায়। নমস্কার আপনাদের। নমস্কার ডক্টর আপনাকে।